ধন্যবাদ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে জুলাই সনদে বর্ণিত সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কীভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। এই আইনটা প্রণয়ন করার ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের, বিশেষ করে নির্বাচন কমিশনের সচিব আছেন জনাব আক্তার আহমেদ, ওনার অনেক সহযোগিতা পেয়েছি। আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব সহযোগিতা করেছেন, আমাদের কয়েকজন উপদেষ্টা সরাসরিভাবে ইনভলভ ছিলেন, আমাদের আইন মন্ত্রণালয়ে ইনভলভ ছিলেন। আমি আপনাদেরকে এই গণভোট যে অধ্যাদেশ আছে সেখানে গুরুত্বপূর্ণ যে কিছু বিধান আছে সেগুলি আপনাদের বলছি। প্রথম হচ্ছে গণভোটের প্রশ্ন কি, এটা আমরা আগেও ক্লিয়ার করেছি। গণভোটের প্রশ্ন থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন। প্রস্তাবগুলো কি, কোন 4টা প্রস্তাবে আমরা ওনাদের সম্মতি চাচ্ছি বা অসম্মতি জানতে চাচ্ছি। একটা হচ্ছে ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। খ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে 30টা প্রস্তাব কি। এই 30টা প্রস্তাব যেখানে ঐক্যমত্য হয়েছে, প্রথমে বলি ঐক্যমত্য মানে কি। এই 30টা প্রস্তাবে জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে। আবার বলি, জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে এনসিপি যে আছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী দলদের যে রাজনৈতিক সংগঠন, তারাও সম্মতি জানিয়েছে। জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই 30টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। এই জন্য এটাকে আমরা বলছি এই 30টি প্রস্তাবে ঐক্যমত হয়েছে। এই 30টি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই 30টি প্রস্তাব কী। গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে। একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। মুলতবি ভোট গ্রহণটা বলা হয়েছে যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়, উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না, তখন উনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে।
কমিশন যদি দেখে, ধরেন 1000টা ভোট কেন্দ্র আছে, কমিশন দেখলো 20টা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই, কিন্তু 20টা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে 920টা কেন্দ্রে, 980টা কেন্দ্রে, মানে বাকি কেন্দ্রে, সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব। তাহলে আর 20টা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না। 1000টার মধ্যে 980টা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে। নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে দিচ্ছি। ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রস্তুতিতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে, সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে। ব্যালট বাক্স কী হবে? কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে। গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি। পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, গণভোটের ক্ষেত্রে করা যাবে। ভোট কেন্দ্রে প্রবেশ, শৃঙ্খলা রক্ষা, নষ্ট বা বাতিল ব্যালট পেপার, এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে। প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন, হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে। তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন, তিনি ফল পুনরাকত্রীকরণ করবেন, বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন, যোগ করবেন, যোগ করে এই প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন। রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনরাকত্রীকরণ করবেন, একসাথে করে মানে যোগ করবেন, করে হা ভোট কতগুলো, না ভোট কতটা আছে উনার জেলাতে, সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন। নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন, করে হা ভোট কতটা পেয়েছে, না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি, নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এটা হচ্ছে আমি আইনের ব্যাপার বললাম। এখন আপনাদের নিশ্চয়ই অনেক আগ্রহ আছে নির্বাচনের প্রস্তুতি কেমন নির্বাচন কমিশন দিচ্ছে। আমরা নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আছেন জনাব আখতার আহমেদ, ওনার থেকে একটু প্রস্তুতি সম্পর্কে শুনি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। নির্বাচনের প্রস্তুতির বিষয় বলতে গেলে প্রথমেই আমাকে যেটা বলতে হয় যে আমাদের ভোটার তালিকা, আমরা এখন ভোটার তালিকা আমরা প্রিপেয়ার করছি। আপনারা জানেন কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করতে হয়, এবং আমরা সেই ভোটার তালিকাটা এখন প্রস্তুত করা শুরু করেছি। এবং আমার ধারণা যে সব ঠিক মতন চললে আগামী মাসে 5 তারিখের ভিতরে, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার মানে আমরা 5 তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব। আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে, ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, আঙুলের অমোচনীয় কালি, স্টাম্প প্যাড, এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে। লাস্ট স্টক যেটা আমরা পেয়েছি সেটাও এখন আমাদের দখলে আছে এবং আমাদের কাছে আছে, এবং আমরা এটা ক্রমাগতভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দিব, যাতে শেষের দিকে যে চাপটা না পড়ে। আগে থেকে আমরা এটা বিভিন্ন জোনাল, আমাদের 10টা জোনাল অফিস আছে, 10টা জোনাল অফিসের মাধ্যমে আমরা জেলা পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায় পর্যন্ত আমরা সরবরাহ করব, যাতে শেষের দিকে আমাদের জিনিসটা চাপ না পড়ে। ব্যালট পেপার আপনার প্রিন্টিংয়ের জন্য আমাদের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, এবং সেখানে আমাদের সাথে যোগাযোগ আছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাগজ আছে। স্যার যেটা বলেছেন যে 2 রকমের ব্যালট পেপার, 2 রঙের ব্যালট পেপার হবে। আপনারা জানেন যে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপারগুলো হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য, যে একটা রঙিন কাগজ ব্যবহার করব। রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয়, কালো যদি দৃশ্যমান হয়, সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। এবং এই ব্যালট পেপারের পাশাপাশি স্যার আরেকটা জিনিস বলেছেন যে প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী কর্মকাণ্ডে যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতে যারা আছেন, তারা এবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটের আওতায় তারা ভোট দিতে পারবেন। তাদের রেজিস্ট্রেশনটা, দেশের রেজিস্ট্রেশনটা একটু পরে করব আমরা, এখন বিদেশের রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে এবং আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি।
আমরা ক্রমান্বয়ে 8টা ভাগে রিজিয়নে ভাগ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা খুব অল্প সময়ের ভিতরে এই অ্যাপটা লঞ্চ করেছি এবং সেই কারণে আমাদের ট্রায়াল ফেজে যেহেতু বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন দেশ প্রবাসী ভোটারদেরকে এই ট্রায়ালের জন্য প্রায় একাধিক বছর, কেউ 5 বছর পর্যন্ত ট্রাই করে তারপরে একটা পর্যায়ে এসছেন, কিন্তু আমরা মাত্র এক মাসের মতন ট্রাই করতে পেরেছি। কাজে আমরা একটু আস্তে আস্তে জিনিসটাকে আগাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত যে তিনটা রিজিয়নে আমরা এখন কাজ করছি। এখন নর্থ আমেরিকাতে এখন আমাদের নিবন্ধন চলছে এবং আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ এটা আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে আমাদের ধারণা। এবং প্রবাসীদের কাছেও এই আপনার গণভোটের ব্যালট একই ইনভেলপে পাঠানো হবে। একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, পাশাপাশি সাথে একই ইনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে এবং সেই কারণে এটা ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে গণভোটের কারণে, গণভোটের ব্যাপারে। আর আমাদের যে বিভিন্ন পর্যায়ের যে প্রশিক্ষণ যেটা আছে, সেই প্রশিক্ষণ কার্যক্রমগুলো চলছে। আমরা কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণটা কমপ্লিট করেছি। এখন আমরা ক্রমাগতভাবে যারা প্রিজাইডিং অফিসার হবেন, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হবেন, পোলিং অফিসার হবেন, তাদের জন্য আমরা যে প্রশিক্ষণের ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এবং আমরা যথাসময়ে এটা করতে পারবো বলে বিশ্বাস করি। মোটামুটিভাবে প্রয়োজন যে আমাদের প্রস্তুতির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যাপারগুলো আছে সেগুলো আমরা অন টাইম অ্যান্ড অনলাইন। এখন ইমপ্লিমেন্টেশনটা ইনশাল্লাহ আমরা সময় মতন করতে পারবো, যাতে আমরা ফেব্রুয়ারিতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। স্যার আর কিছু না, জাস্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবার নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 2টা জিনিস হবে। একটা হচ্ছে পোস্টাল ব্যালট, বিদেশি যারা আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন ওনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। আর সেকেন্ড হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বুঝতেই পারছেন আমাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বড়। তো আমরা আমাদের বাংলাদেশের মানুষের যে উৎসাহ দেখছি, রাজনৈতিক দলগুলোর যে উৎসাহ দেখছি, আগ্রহ দেখছি, আপনারা সাংবাদিক ভাইরা অত্যন্ত পজিটিভলি বিষয়গুলো কাভারেজ করছেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেই এই 2টা চ্যালেঞ্জই খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, রিয়াল টাইমে এখন 31,801 জন নিবন্ধন করেছে প্রবাস থেকে, এটাও বলে দিতে পারেন। আচ্ছা, জাস্ট এই মুহূর্তে আপনাদের বলতে পারি 31,801 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আমরা আশা করছি এটা কয়েক লাখে পৌঁছাবে রিয়াল টাইমে সেটা। জি জি, আপনারা গণভোট এবং একই দিন হবে, আপনার ভোট কেন্দ্র একই ভোট কেন্দ্র হবে, সেক্ষেত্রে কি ভোট কেন্দ্র বাড়াতে হবে কিনা? কারণ আপনারা নির্বাচন যেটা ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের জন্য আপনারা ইয়ে করেছেন, এক্ষেত্রে তো ডাবল ভোট দিতে হবে, ভোটের সময় তো দ্বিগুণ হয়ে যাবে, সেক্ষেত্রে ভোট কেন্দ্র কতটি ভোট কেন্দ্র বাড়াতে হবে বলে মনে করেন? আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটা অত্যন্ত যথাযথ এবং ধন্যবাদ দিলাম। আমরা এই বিষয়টা পর্যালোচনা করার জন্যে আমরা আগামী 29 তারিখ শনিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা একটা মক রিহার্সাল করছি এবং ওখানে রিয়াল টাইমে কতটুকু প্রয়োজন লাগে ক্রস সেকশন অফ পিপল নিয়ে আমরা ওখানে এই মক রিহার্সালটা করব এবং তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে নাকি না বুথ বাড়াতে হবে নাকি উভয়টাই বাড়াতে হবে। কাজে একটু শনিবার পর্যন্ত অপেক্ষা করেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে পিছনে বাহারাম প্রশ্ন করার সময় কেন জানি ঢোক গেলাম একটা। প্রথমে কোনটা গোনা হবে, মানে জাতীয় সংসদ নির্বাচনের ভোট নাকি গণভোটের ভোট? কি কোনটা? গণনা, ভোট গণনা কেটে ভোট 2টা গণনায় সাইমালটেনিয়াসলি চলবে, ঠিক আছে? সাইমালটেনিয়াসলি চলবে, একই সময় চলবে। এটা একটা আর হচ্ছে যে 30টা মানে ইয়ার বিষয়ে সব দল ঐক্যবদ্ধ হয়েছে সেটা আপনারা যুক্ত করে দিয়েছেন, কিন্তু যে 4টা প্রশ্ন রাখা হয়েছে মূল ইয়ার জন্য হারার জন্য, সেখানে তো সব দলের মানে নিরঙ্কুশ সমর্থন নাই, ইয়া আছে কি বলে ভোট অফ ডিসেন্ট আছে, সেইটা আপনারা ইয়া হয়ে গেল না, বিপরীত ধর্ম হয়ে গেল না? আমাদের সরকারেরও তো কিছু ভূমিকা প্রয়োজন, ঠিক না? আমাদের এই সরকারও তো জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে, এই সমস্ত মানুষের কথাবার্তা শুনে আমাদের তো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। আর 4 নাম্বার যেটা আছে ওটা তো আমরা বলেই দিয়েছি রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী। আর 30টার ব্যাপারে ঐক্যমত যেটা সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন, কারণ ওনারা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন।
আর বাকি থাকে দুইটা। প্রথমটাতে বলা হয়েছে যে ওই প্রক্রিয়ার আলোকে করবেন, ওনাদের আলাপ আলোচনার মধ্যে এটার ইঙ্গিত আছে কীভাবে করা যাবে। আর উচ্চকক্ষেরটা আমরা বলেছি যে যে এটা আপনি বলতে পারেন, এটা আমরা অধিকাংশ রাজনৈতিক দল যেই মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি। এই ধরেন আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি। সেটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা করে। আমরা আমাদের মতো যা বুঝেছি ক্লিয়ার কাট প্রত্যেকটা শব্দের মধ্যে সেটা বলা হয়েছে। এখন কে কীভাবে ব্যাখ্যা করবে সেটা তাদের ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে বিশেষ করে যারা গ্রামাঞ্চলের বা যারা নিরক্ষর আছেন তারা গণভোটের এই যে হ্যাঁ না বিষয়টা, সেখানে তারা কিভাবে এটা নির্ধারণ করবে বা ভোটটা প্রয়োগ কিভাবে করবে, এই বিষয়ে কোনো প্রচারণা আসলে থাকছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমি জানি এই প্রচারণার জন্য। আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আছেন, অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন। তথ্য মন্ত্রণালয় করবে, আমাদের এই যে আমাদের শফিক সাহেব আছে প্রধান উপদেষ্টার যে প্রেস টিম আছে, সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে এই মাত্রায় প্রচারণা করব, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। জি, আমার নাম আহমেদ রেজা, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমি মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন থাকবে সেটির জন্য গতকালকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সেটা নিয়ে লটারি করা হয়েছে। বিশেষ করে এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না, আমার বিষয়ে প্রশ্ন করেন। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাথে জড়িত রয়েছে। জি বলেন। তো ওই লটারি করে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিশেষ করে এসপিদেরকে পদায়ন করা হচ্ছে, সেটা কবে নাগাদ শুরু হবে এবং প্রক্রিয়াটা কি ছিল করতে পারবেন না স্যার? আমি জানি না। আমি যেটুকু জানি লটারি হয়েছে, আর লটারিটা কোনো একদম মানে খুব অন্ধের মতো লটারি এরকম হয় নাই। অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে, যারা পারফরমেন্সের ভিত্তিতে, তারপর ঝুঁকিপূর্ণ জেলা বাছাই করা হয়েছে, এগুলি ম্যাচ করে বেশ মানে একটা গভীর বিশ্লেষণের পরে এই লটারিটা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি জুমি রহমান চ্যানেল 1 এ কাজ করি। আমি আসলে সাধারণ প্রশ্নই করতে চাই যে গণভোট নিয়ে অনেক দ্বিধা রয়েছে, যেমন 4টি প্রস্তাব যে তুলে ধরা হবে তার মাঝে যদি একটি বা দুইটিতে কেউ সম্মত না হন, বা কিন্তু তিনি বাকি দুটিতে আবার চাচ্ছেন যে এই দুটি হোক কিন্তু বাকি দুটি হবে না, এই অসুবিধা সাধারণ মানুষ এই কথাটি জানতে চাচ্ছে, এটি বিবেচনায় এসেছে কিনা? অবশ্যই বিবেচনা আসছে। ধরেন কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন, ওনার কি সব কিছু পছন্দ করেন? সব করেন? সব তো করেন না। আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে, পছন্দনীয় কতগুলো আছে, কম্পারেটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন। এখানে ওই 4টা প্রস্তাব সংস্কার প্রস্তাব, সবগুলাই সংস্কার প্রস্তাব। তো 4টা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত তাহলে হ্যাঁ দিবেন, আর যদি অধিকতর অসম্মত তাহলে না দিবেন। আমার প্রশ্ন হলো যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দুইটার যে তফসিল কি একই দিনে একই পদ্ধতিতে ঘোষণা করবেন কিনা? এবং অবশ্যই তফসিল অবশ্যই একই সাথে হবে, একই দিনে ঘোষণা হবে। একই দিনে নির্বাচনও তো একদিন, নির্বাচনও একই দিনে হবে। এটা আমি আপনাদের পক্ষ থেকে আমাদের সচিব সাহেবকে জিজ্ঞেস করি তফসিলটা কবে ঘোষণা হতে পারে। স্যার, এটা যে কথাটা আমি সবসময় আমাদের ওখানের ইলেকশন বিটে আছেন, আমি জানার 5 মিনিটের মধ্যে জানিয়ে দেব। আমি মনে যুগান্তরে কাজ করছি, আমি ক্লিয়ার হতে পারছি না যে আসলে যে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকছে কিনা, নোট অফ ডিসেন্ট অনুসারে রাজনৈতিক দলগুলো তাদের সিদ্ধান্ত দিতে পারবে কিনা। একসাথে আমি শেষ করে যে ভারতের প্রবাসীরা ভোটে অংশ নিতে পারবে কিনা, মানে ভারতের প্রবাসীরা যাই হোক, এমনই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, ভারতের প্রবাসীরা। আপনি তো ভারতের প্রবাসী কয়েকজনের ব্যাপারে জানতে চাচ্ছেন। যাই হোক, এটা ইলেকশন কমিশন দেখবে, আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন। আচ্ছা, আর যেটা আপনি কি বলেছেন গণভোটের প্রশ্ন, আচ্ছা আমরা এটা ক্লিয়ারলি 4টা জিনিস লিখেছি। আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আপনারা খুঁজে বের করেন। আমরা যেভাবে বুঝেছি সেভাবে লিখেছি, এটা নিয়ে আর মানে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই আমার।
আসসালামু আলাইকুম। আমি হাসান আল মামুন, ডিবিসি নিউজে কাজ করছি। আমার প্রশ্ন হচ্ছে যে জামাত এবং ইসলামী যে দলগুলো জাতীয় নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, এই বিষয় নিয়ে আসলে আপনারা কি ভেবেছেন? এটা আবার বলতে হবে, আদেশের মধ্যে আইনের মধ্যে বারবার বলছি একই দিনে, বারবার তো বলছি এটা। আমার আরেকটা প্রশ্ন ছিল, যদি একটু নিতেন। জি। একটা প্রশ্ন যে দেশে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদেরকেও একটা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকছে, ফলে সেখানে কোন পেশার সবাই যুক্ত থাকতে পারবে সেটা যদি একটু ক্লিয়ার করতেন, যে এখানে পুলিশ, সাংবাদিক বা কারা কারা থাকছেন যদি একটু। আরপিও অনুযায়ী দেশের অভ্যন্তরে 4 ক্যাটাগরির মানুষ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। 1, প্রবাসী; 2, সরকারি চাকরিজীবী যারা কর্মসূত্রে নিজের কনস্টিটিউয়েন্সির বাইরে দাপ্তরিক দায়িত্ব পালন করেন; 3, যারা আইনি হেফাজতে আছেন; 4, যারা নির্বাচনের দিনে দায়িত্ব পালন করেন। এই 4 ক্যাটাগরি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এবং তাদের নিবন্ধনটা অ্যাপের মাধ্যমে হবে। একটু আগে স্যার জানিয়েছেন যে প্রবাসীদের ক্ষেত্রে আমরা কত সংখ্যায় নিবন্ধন পেয়েছি দেশের অভ্যন্তরে। এর 4টার বাইরে এই মুহূর্তে আমাদের প্রভিশন নাই আরপিওতে। ধন্যবাদ আপনাকে। বুঝি নাই। প্রবাসী বাঙালিরা ওপেন থাকবে না? ও অ্যাপটা তো সার্বজনীন, রেজিস্ট্রেশন যাদের করার সুযোগ আছে তারা করবেন। ঠিক আছে। এখানে একটা টেকনিক্যাল আছে, যারা এনআইডি লক করা আছে তারা পারবে। এটা আমরা বলতে চাই না, তারা তখনই প্রশ্ন করতে কার কার লক করা আছে। নির্বাচনে চারিদিকে আমি স্যার আমি রফিক মোহাম্মদ বসলাম, জিটিভিতে কাজ করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোট একসঙ্গে হচ্ছে, আমরা এর মধ্যে জেনে গেছি। মূলত আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে দেশে এই বর্তমানে প্রায় 2 কোটি নিরক্ষর ভোটার রয়েছে। তো আমরা দেখেছি যে যদি ব্যালটে ভোট হয় সেক্ষেত্রে আমি ধানের শীষ বা দাঁড়িপাল্লা বা অন্য যে কোনো প্রতীক দিতে আমি ভোট দিতে পারি। বাট যেহেতু 4টা বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তো যারা নিরক্ষর ভোটার তারা কিন্তু আসলে পড়াশোনার বিষয়টাতে ভোটের প্রসেসটা কি হবে, তার কিভাবে আসলে। আপনি নিরক্ষর ভোটার বলে করেন না। বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। আর হচ্ছে হানা যেটা, সেখানে আপনার টিক চিহ্ন আর ক্রস চিহ্ন থাকবে, দেখে যেন বুঝতে পারেন। আচ্ছা, আইন নিয়ে প্রশ্নবাদ আর কোনো বিষয় না থাকলে আমরা শেষ করতে পারি প্রোগ্রাম। জি। আমি ক্ষমাপ্রার্থী যে আমি যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন 4টা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে সংবাদকর্মীদের বিষয়টা এখন নাই আরপিওর বিধানের অনুযায়ী, কাজে দুঃখিত। আপনারা তো ম্যাক্সিমাম যেখানে কাজ করেন এখানেই তো আপনারা ভোটার হিসেবে নিবন্ধিত আছেন না? একটা প্রশ্ন যে বিএনপির পক্ষ থেকে যারা আরো সেটা নির্বাচন কমিশন অফিসারদের নিয়োগ করার জন্য প্রস্তাব করা হয়েছিল আপনাদের সঙ্গে আলোচনায়, সেটার বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এটা তো আলোচনা আরো করতে হবে। আলোচনা করে যখনই সিদ্ধান্ত হবে জানিয়ে দেওয়া যাবে। এখনো তো পর্যন্ত এবারে এই ব্যাপারে কমিশন থেকে কোনো নির্দেশ 5 মিনিটের মধ্যে জানাতে হবে বলে দেন। আমি ওই আবারও পুনরাবৃত্তি করব, 5 মিনিটে জানিয়ে দেবো। আপনারা সুন্দরভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ মনে করছেন কিনা, কোনো থ্রেট আছে কিনা যতটুকু প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যে? সেরকম থ্রেট নাই। সবসময় তো কিছু জিনিস তো আপনার চ্যালেঞ্জ থাকেই, সেটা সবসময় আছে। কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না। আমার তো বরং এটা চিন্তা করে খুব ভালো লাগছে যে আপনারা এখানে যারা আছেন, আপনারা কয়জন ভোট দিচ্ছেন গত 3টা নির্বাচনে বলেন তো, একটু হাত তুলেন তো। এই যে একজন হাত তুলেছে, ভোট দিয়েছে, ওনারা একটু চিনে রাখেন। গত 3টা নির্বাচনে ভোট দিয়েছে যে 2 জনকে পেলাম হাত তুলেছে,
আচ্ছা, 3 জন পাওয়া গেল। ক্যামেরাম্যানরা কিন্তু বেশ ভোট দিয়েছে মনে হচ্ছে, সাংবাদিকরা যদিও নাও দিয়ে থাকে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের জন্য কত বড় একটা উৎসবের ব্যাপার না বলেন। বাংলাদেশের মানুষ প্রায় 20 বছর পরে আপনার গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। সবাই আমাদের সহযোগিতা করবেন। এটা আমাদের জন্য একটা পুরা জাতির জন্য চ্যালেঞ্জ। এটা শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ না, এটা আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ। আমরা 20-22 বছর পর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করব। স্যার